গাইস, আজকে আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ আলামিন মোল্লা। সে একজন মালয়েশিয়া প্রবাসী। আজকে প্রায় ১.৫ বছর মালয়েশিয়াতে অবস্থান করতেছে। সে মালয়েশিয়ার বিখ্যাত কিউব মেডিকেল প্রোডাক্ট এসডিএন বিএসডি এই ফ্যাক্টরিতে কাজ করতেছে। এই ফ্যাক্টরিতে আসলে হ্যান্ড গ্লোভস তৈরি হয়। আজকে আলামিন যদিও অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে মালয়েশিয়াতে পা রেখেছিল, সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কতটা পূরণ হবে সেটা এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না। কিন্তু মানুষ তো বাঁচে আশায়, ভালোবাসায় এবং স্বপ্নে বিভোর হয়ে। যাই হোক, আজকে আমি আলামিনের কাছ থেকে জানবো যে তার এই মালয়েশিয়াতে আসার আগের প্রস্তুতি এবং তার বিগত দিনের যে স্বপ্ন আকাঙ্ক্ষা এবং মালয়েশিয়াতে আসার পরে সে কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছে এবং সামনে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এই বিভিন্ন ধরনের প্রশ্ন আজকে আলামিন মোল্লাকে জিজ্ঞেস করলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আরও একটা কথা বলতে চাই যে আমাদের এই প্রবাসীদের প্রশ্ন করা বা প্রবাসীদের জীবনযাত্রা সম্পর্কে জানার বিষয়, আগ্রহের বিষয় এবং প্রবাসে কোন ধরনের প্রতিকূলতা এবং কোন ধরনের সাফল্য প্রবাসীরা পেয়ে থাকে, এই সব বিভিন্ন বিষয়ে আমার এই চ্যানেলে আজকে থেকে আলোচনা করা হবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আলামিন এর মালয়েশিয়া প্রবাস যাত্রা শুরু হয়েছিল 2024 সালের মার্চ মাসে। হ্যাঁ, আমিও সেই একই সাথে এসেছিলাম, কিন্তু যেহেতু প্রত্যেকটা ব্যক্তি মাত্রই তার একটা ভিন্ন গল্প থাকে, ভিন্ন স্বপ্ন থাকে। আলামিন এখন পর্যন্ত অবিবাহিত, সুতরাং তার সামনে বিয়ে করতে হবে, সংসার হবে। তো এই প্রবাসে যখন তার কর্ম শুরু হয় আর প্রবাসে যখন কর্মস্থলে যোগদান করেছে এবং প্রতিনিয়ত কাজ করে চলছে, বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, পরিবারকে সাপোর্ট দিচ্ছে। আর প্রবাসে আসার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ মূলত হয়তো আত্মীয় স্বজন অথবা বিভিন্ন সোর্স থেকে লোন করে তাদের এই প্রবাস যাত্রার যে ব্যয় তা নির্বাহ করে। তো আজকে আলামিনের কাছ থেকে আমরা জানবো আসলে এই মালয়েশিয়ার প্রবাস যাত্রার আগে থেকে তার কীরকম প্রস্তুতি ছিল, কত বছর আগে থেকে সে মানে মালয়েশিয়াতে পা রাখার আগে সে কত বছর যাবৎ অপেক্ষা করতেছিল যে সে প্রবাসে আসবে। তো আলামিন মোল্লা, আপনি বলেন, আপনি আসলে মানে কত সাল থেকে আপনার এই প্রস্তুতি শুরু হয়েছিল? আমার প্রস্তুতি ছিল 2023 সাল থেকে। যে প্রথম প্রস্তুতি ছিল যে একটা চাকরি নিব, তারপরে আর দালালের কারণ হইলো না। দালাল বলছে যে ভালো ভিসা আছে, এটা আছে ওইটা আছে, ওই তাদের কথা শুই না, পরে কী করুম, ওই সার্টিফিকেট বাদ দিয়া ভিসা মালয়েশিয়ারই করলাম। পরে 23 সাল তো চিন্তা ভাবনা করতে করতে 24 সালে মালয়েশিয়ায় কলিংয়ে আইসা বললাম। আইসা এখন এখানে যে পরিস্থিতি, এতে দেশে ভালো আছিলাম মনে হয়। এনে অবস্থা খারাপ, রুম ভাড়া কাইটে নিয়ে যায়, এই কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি, ভাল লাগে না মালয়েশিয়া। তো বুঝতে পারছেন, প্রবাস যাত্রার ক্ষেত্রে তার পূর্ব প্রস্তুতি ছিল 1 বছর আগে থেকে, মানে 2023 সাল থেকে। তবে তার জীবনে সবচেয়ে মারাত্মক একটা ভুল হয়েছে, যেটা সে অকপটে স্বীকার করে। সেটা হচ্ছে সে মাধ্যমিক বিশেষ করে এসএসসি পাস করেছিল, কিন্তু সেই সার্টিফিকেটে বয়স কম, কিন্তু বয়স বাড়িয়ে সে ভোটার আইডি কার্ড তৈরি করেছিল
পরবর্তীতে সে পাসপোর্ট তৈরি করেছে। তারও একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশেই কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, হয়তো ছোটোখাটো চাকরি বা ব্যবসা। কিন্তু দালালের প্রলোভন সে সামলাতে পারে নাই। হয়তো তাকে বিভিন্ন ধরনের উঁচু উঁচু স্বপ্ন দেখানো হয়েছিল যে প্রবাসে গেলে প্রচুর টাকা ইনকাম করা যাবে, ভাগ্যের চাকা ঘুরানো যাবে। হয়তো অনেকের ঘুরে, কিন্তু সবার বেলা যে একরকম হয় তা না। কিন্তু আলামিনের সবচেয়ে বড় যে ভুল, সে এই ভুলটা ম্যাক্সিমাম প্রবাসী করে থাকে, যে সার্টিফিকেট বাদ দিয়ে তারা সার্টিফিকেট, যখন আপনি কোনো ভোটার আইডি কার্ড তৈরি করে ফেলেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র না দেখিয়ে বয়স বাড়িয়ে, তখন আপনার চাকরি নেওয়ার ক্ষেত্রে আর ওই সার্টিফিকেট গ্রহণযোগ্য হয় না। কারণ আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ এটা পরিবর্তন করা যায় না। যেহেতু সার্টিফিকেট আর ভোটার আইডি কার্ডের অমিল, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এই ধরনের প্রার্থী কোনো ধরনের যোগ্য হিসেবে বিবেচিত হয় না। তো আপনারা বিদেশ আসার ক্ষেত্রে এইরকম মানে তো তাড়াহুড়া করে নিজের সার্টিফিকেট, মানে বাংলাদেশে এসএসসি একটা সার্টিফিকেট অর্জন করতে প্রায় 10 বছর পড়াশোনা সাধনার ফল। তো অনেকে দেখা যায় যে ইন্টারমিডিয়েট বা অনার্স পাস করেও সেই সার্টিফিকেট অনুযায়ী ভোটার আইডি কার্ড তৈরি করে না। পরবর্তীতে সব সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সুতরাং এই ধরনের ভুল আপনারা করবেন না। পরবর্তীতে নেক্সট প্রশ্ন হচ্ছে, আলামিন, আপনি তো বিভিন্ন আত্মীয় স্বজন থেকে টাকা টাকা ধার করে আনা ধার হয়েছে। করে অবশ্যই আপনি মালয়েশিয়াতে এসেছেন। তা এখন প্রায় 1.5 বছর হয়ে গেছে। আপনি কি এখন পর্যন্ত আপনার এই ধার করা টাকা সেটা পরিশোধ করতে পেরেছেন? পরিশোধ যদি খালি বিয়ে শাদি করতাম শেষ, আর পরিশোধ করা লাগতো না। তো পায় দু একজনে পায়, আগে দিছি কিছু। দেখেন, কিন্তু এটা পরিবার কতজনে যে বিয়া শাদি করে আসে, যদি ওইভাবে বিয়া শাদি করে আসতাম এলে তো মাথায় বাড়ি। কারণ কোম্পানিতে ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার কয়টা, আবার এই যে সামনে মাসটায় যে রুম ভাড়া কাটতে রাখবো 100 টাকা, তাহলে তো পুরো শেষ। তো এই কথার থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে জীবনের 1.5 বছর যেখানে সে হয়তো 5 লাখ টাকা বিনিয়োগ করেছে, কিন্তু বিনিয়োগের কোনো প্রফিট এখন পর্যন্ত তুলতে পারে নাই। কারণ সে তার যে মূল টাকা, যেটা তার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কইরা সে ভিসা খরচ, এই বিদেশ যাত্রার যে খরচ, তা ব্যয় হিসাবে ব্যয় করেছিল, সেই টাকাই এখন পর্যন্ত সে পরিশোধ করতে পারে নাই। সুতরাং তার জীবনে প্রায় 1.5 বছর, হ্যাঁ, যেটা সে বিনামূল্যেই ধরা যাইতে পারে সে এখানে ব্যয় করলো। হয়তো সামনে আরও 4-5 বছর থাকলে সে কিছু টাকা জমাতে পারবে। তো আলামিনের কাছে নেক্সট আমার প্রশ্ন, দর্শকদের কাছে আমার একটা বার্তা থাকবে আর পরামর্শ থাকবে, আপনারা বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয়ে খুব হিসাব করে আসবেন, যে আপনি এই বিদেশে যাওয়ার পরে যে পরিমাণ টাকা খরচ করে আপনি যাচ্ছেন, সেই পরিমাণ টাকা কয় বছরের ভিতরে আপনি তুলতে পারবেন। আপনি তো শারীরিক পরিশ্রম এখানে করবেন, মানে মানসিক একটা পরিশ্রম আছে। সুতরাং কত বছর লাগবে আপনার এই, আপনি ধরেন 5-6 লাখ টাকা খরচ করে বিদেশ যাত্রা ব্যয় নির্বাহ করলেন, তো এই আপনার 5-6 লাখ টাকা আপনি কত বছর এখানে কাজ করে তুলতে পারবেন। তারপর কত বছরে আপনি একটা আপনার পরিকল্পনা মাফিক একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের টাকা জমিয়ে আবার দেশে ফিরতে পারবেন। তো এইসব বিষয় নিয়ে একটু ভালোভাবে চিন্তা করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আলামিনের কাছে, যে আলামিন, আপনি তো 1.5 বছর ব্যয় করে ফেলেছেন এই প্রবাসে, তো এখন আপনি মোটামুটি, তো সব প্রবাসীরাই চায় যে একটা সময় ছুটিতে অথবা একেবারে বাংলাদেশে যাবে। তা আপনার পরিকল্পনা কি ছুটিতে বাংলাদেশে যাবেন,
না একেবারে চলে যাবেন? না একটা দেখি এনে কোম্পানি বুঝা, কোম্পানিতে যদি কাজ কাম ভালো থাকে তাহলে থাকুন। আর যদি কোম্পানিতে যে পরিস্থিতি দেখতেছি হয়তো এক সময় দেশে যাওয়াই লাগবে, কারণ পরিস্থিতি খারাপ। তো এই ক্ষেত্রে একটা বার্তা সে দিচ্ছে যে এখানেও একটা পরিকল্পনার বিষয়। যে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠান আপনাকে মাস শেষে কী পরিমাণ বেতন দিচ্ছে, তা থেকে আপনার ব্যয় নির্বাহের পরে কত জমা থাকছে এবং আপনি কয় বছর পরে ছুটিতে যেতে পারবেন। আর মালয়েশিয়াতে একটা নিয়ম খুবই খারাপ, সেটা হচ্ছে যে এখানে কোম্পানিগুলা কোনোভাবেই কর্মীকে ছুটির সময় বেতন দেয় না, বরং এই কর্মীর পিছনে যে ভিসা বাবদ কোম্পানি খরচ প্রদান করে, 2 মাসের জন্য ছুটিতে গেলে আপনার 2 মাসের ভিসা বাবদ যে খরচ তা কর্মীকে দিতে হবে। আর ছুটিতে বাংলাদেশে গেলে অবশ্যই কর্মীর টাকা দিয়ে প্লেনের টিকিট কেনা হয়। এখানে কোম্পানি কোনো প্লেনের টিকিট কেটে দেয় না। ডাইরেক্ট গেলে দেওয়া লাগে। আর যদি আপনি একেবারে চলে যান তাহলে প্লেনের টিকিট কোম্পানি কেটে দেয়। তো সেক্ষেত্রে মালয়েশিয়াতে যারা হয়তো মনে করতেছেন যে এই মুহূর্তে আপনি খুব চলে আসছেন কিন্তু কোম্পানির কাজ ভালো লাগছে না, আপনি চলে যাবেন, এরকম কিন্তু হয় না। আপনি এসেছেন তো ফেসেছেন। যাই হোক, ভিডিও দীর্ঘায়িত করব না। এখান থেকে আপনারা কিছু বার্তা নেবেন মালয়েশিয়া প্রবাস সম্পর্কে। পরবর্তীতে আমরা অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন বিষয় জানাবো। আল্লাহ হাফেজ।